আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লাসে আমরা সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল পড়েছিলাম এবং অফের ব্যবহার পড়েছিলাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটি রুল পড়ব। এই দুটি রুল থেকে বারবার দেখা গেছে যে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তাহলে আমরা যদি সরাসরি রুলে চলে যাই, তাহলে দ্বিতীয় যে রুলটা, এই রুলটার মধ্যে দেখতে পারবো যে রিলেটিভ প্রোনাউনের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মটা আছে আমাদের এখানে। নিয়মটা আমরা একটা ক্লাস পড়ে নিই, তারপর বিস্তারিত আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন। এর পরের ভার্বটি, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি বলতে কি বোঝাতে চাইছি আমি। আচ্ছা, এখন আমি যদি এই পাশে একটা আমি একটু দেখিয়ে নিই, তারপরে আমি এক্সাম্পল দিই। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি হবে রিলেটিভ প্রোনাউনের পূর্বে উল্লেখিত শব্দের নাম্বার অনুযায়ী। এটা আমি ব্যাখ্যা দিয়ে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমন এখানে আমি লিখলাম আই হ্যাভ bought 2 books। এখন এইখানে যদি আমি হুইজ দেওয়ার পরে হুইজ ব্যবহার করলাম, হুইজ ব্যবহার করার পরে আমি এখানে অপশন দিলাম এম, ইজ, আর। তাহলে উত্তর কোনটি হবে? কি হবে উত্তর? তাহলে এখানে যদি আমরা একটু দেখে আসি, কি বলা হয়েছে? রিলেটিভ প্রোনাউনের পরের, তার মানে রিলেটিভ প্রোনাউনের পরে এইখানে যে ভার্বটা, বি ভার্বের যে অপশনটা দেওয়া আছে এম, ইজ, আর, ওয়াজ, আর, এর পরের ভার্বটা, এটা আমরা এম, ইজ, আর এর কোনটা দেব, অথবা অন্য একটা ভার্ব থাকবে, সেই ভার্বের ফর্মটা আমরা কি অনুযায়ী দিব। এই যে আমরা যে রিলেটিভ প্রোনাউনটা এখানে লিখলাম, এই যে রিলেটিভ প্রোনাউনটা, রিলেটিভ প্রোনাউনের পূর্বে উল্লেখিত যে শব্দটা রয়েছে, এই শব্দ অনুযায়ী মূলত আমাদের এখানে ভার্বটা ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে উল্লেখিত শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে দেখা গেল বুকের সাথে এস আছে, তাহলে তো অবশ্যই প্লুরাল। দ্যাটস ওয়াই আমরা এখানে ব্যবহার করব আর। এখন এইখানে যদি বুকস না থেকে শুধু বুক থাকতো, এ বুক, তার মানে একটি বই, তাহলে এইখানে যদি হুইচের ব্যবহার থাকতো, আমরা এখানে অ্যামিজার থেকে কোনটা ব্যবহার করতাম? তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হুইচের পূর্বের যে শব্দটা রয়েছে, এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কিন্তু এখন এখানে ইজ হবে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি একটু দেখে আসার চেষ্টা করি, তাহলে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে রিলেটিভ প্রোনাউনের একটা স্ট্রাকচার যদি আমরা দেখার চেষ্টা করি, বাক্যের মধ্যে সাবজেক্ট, তারপরে ভার্ব, এখানে একটা অবজেক্ট থাকবে, এরপরে হচ্ছে হু, হুইচের যে কোনো একটা থাকার পরে এইখানে যে ভার্বটা আমরা ব্যবহার করব, এই হু, হুইচের পূর্বে যে অবজেক্টটা থাকবে, এই অবজেক্ট অনুযায়ী আমরা এখানে ভার্বটা ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পেরেছি বলে আশা করি। এবং এরপরে আরও একটা কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়মটা কেমন? যেমন দ্য ম্যান, হু, এখানে কিন্তু হু ব্যবহার করা হইল। যেহেতু হু ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে এরপরে কিন্তু এই ম্যানটাও কিন্তু এখানে সাবজেক্ট, এই হুটাও কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে পরপর দুইটা সাবজেক্ট যেহেতু বসেছে, তাহলে প্রেডিকেট হবে কয়টা? প্রেডিকেট হবে দুইটা। প্রেডিকেট মানে হচ্ছে ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এই আমরা জানি একটি ক্লজের মধ্যে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন থাকে। তাহলে এই সাবজেক্টের এইখানে যদি আমরা একটু ম্যাচিং করার চেষ্টা করি, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রেডিকেট কিন্তু এইটা। প্রেডিকেট মানে ভার্ব অবজেক্ট এক্সটেনশন, সকলকে একত্রে বলা হয় প্রেডিকেট, ফাইনাইট ভার্ব। সাবজেক্টের সাথে পরে যে ভার্বটা থাকে সেটা ফাইনাইট ভার্ব। তাহলে এই সাবজেক্টের প্রেডিকেট হচ্ছে এইটা, এই সাবজেক্টের প্রেডিকেট হচ্ছে এইটা। তাহলে দুইটা প্রেডিকেট কিন্তু থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, এবং হু, হুইচটাও তো আমরা জানি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে এইখানে কিন্তু একটা ভার্ব অবজেক্ট, আবারও কিন্তু ভার্ব অবজেক্ট, দুইবার কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে উভয় ভার্ব রিলেটিভ প্রোনাউনের পূর্বের শব্দ অনুযায়ী হবে। তাহলে উভয় ভার্বটাই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে শব্দটা আছে, এই যে সাবজেক্ট আছে, এখানে কি ম্যান, এই ম্যান অনুযায়ী আমরা এই ভার্বটা ব্যবহার করব। ম্যান অনুযায়ী আমরা এইখানে যে ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এই ভার্বটা এখানে ব্যবহার করব। আমরা যদি এটা বাস্তব একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এজন্য একটা বাস্তব উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি আমরা। এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইট ইজ আই, এখানে কিন্তু আই বলা আছে, হু, এম, ইজ, আর, তিনটা অপশন থেকে কোনটা হবে? তাহলে হু এর পূর্বে সাবজেক্ট আই আছে, যার জন্য আই এর জন্য কি হবে? এম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এখানে এম হইল। আবার এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এইখানে কিন্তু ফার্মার্স, এটা কিন্তু একটা সাবজেক্ট, একই সাথে হু, এইটাও কিন্তু সাবজেক্ট, দুইটা সাবজেক্ট পরপর বসেছে। এইখানে একটা ভার্ব, আবার এই পাশে আরেকটা ভার্ব, তাহলে এইটুকু একটা প্রেডিকেট,
আর এইখান থেকে এইটুকু একটা প্রেডিকেট। তাহলে এই যে দুইটা ভার্ব আছে, এই দুইটা ভার্বের ফর্মে হবে এই পাশে হু হুইচের পূর্বে লিখিত শব্দের নাম্বার অনুযায়ী। তাহলে ফার্মারের সাথে যেহেতু এস আছে, তাহলে এই ভার্বটা কি হবে? আর। এইখানেও তাহলে কি হবে? আর হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে 3 নম্বর রুলটার বিষয়টা কি। রিলেটিভ প্রোনাউন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরে পাওয়া গেছে। তাহলে রিলেটিভ প্রোনাউন মানে হু হুইচ হোয়াট এর পরের যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে এদের পূর্বে লিখিত যে শব্দটা আছে এইটা অনুযায়ী। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে রিলেটিভ প্রোনাউন ব্যবহারটা কিভাবে আমরা করব। তাহলে এই হুর পরে যে ভার্বটা হবে এইটা হবে হুর পূর্ব লিখিত শব্দের নাম্বার অনুযায়ী। এটা প্লুরাল আছে, দ্যাটস ওয়াই এখানে কি ব্যবহার করব? আর। এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে কি ব্যবহার করব? ইজ। তাহলে 3 নম্বর রুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল ছিল, এখানে আমরা একটু বেশি সময় নিয়েছি। আমরা এরপর যদি 4 নম্বর রুলটা বুঝতে চাই, তাহলে 4 নম্বর রুলটা কিন্তু খুবই ইজি রুল। 4 নম্বর রুলটা মানে পড়ার সাথে সাথে বোঝা সহজ, এবং বাক্যের দুইটি সাবজেক্ট কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকলে, কনজাংশন তো অ্যান্ড, বাট, অর, ইফ, দো, অলদো, কনজাংশন দ্বারা যুক্ত থাকলে কনজাংশন অনুযায়ী মূল ভার্বের ফর্ম নির্ধারিত হবে। কনজাংশন অনুযায়ী মূল ভার্বের ফর্ম নির্ধারিত হবে। এই নিয়ম থেকেও অসংখ্য প্রশ্ন পাওয়া গেছে। 6টা রুল কিন্তু বাছাই করে বের করা হয়েছে। 17টি রুলের মধ্যে সাবজেক্ট বা এগ্রিমেন্টে মোট 17টি রুল রয়েছে। এখন কোন বাক্যে দুইটা ভিন্ন সাবজেক্ট কিন্তু এন্ড দ্বারা যুক্ত থাকলে, যেমন এই পাশে রিগাল এন্ড হাবিব, দুই পাশে কিন্তু দুইটা সাবজেক্ট, মাঝখানে এন্ড দ্বারা যুক্ত রয়েছে। তাহলে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলেও একই ব্যক্তি বস্তু, আচ্ছা দেখি তাহলে আবার বলি, কোন বাক্যে দুইটি ভিন্ন সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে রিগাল একজন ব্যক্তি আর হচ্ছে হাবিব একজন ব্যক্তি, দর্শক আমরা এখানে কি ব্যবহার করেছি? আর। আবার এখানে কিন্তু নিয়ম, আরো একটা নিয়ম যদি দেখে, আবার এন্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হয়ে একই ব্যক্তিকে যদি বোঝায় বা একই বস্তুকে, একই ধারণাকে বোঝায়, এন্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু দুইজনই একই ব্যক্তি, সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, যেহেতু দুই পাশেই এইখানে দি ব্যবহার করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে আর হবে। কিন্তু এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত রয়েছে, হেডমাস্টারের পূর্বে দি আছে কিন্তু চেয়ারম্যানের পূর্বে দি নাই, তাহলে কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো যে ভিন্ন দুইটা সাবজেক্ট, যেমন এখানে আই অ্যান্ড হি, অবভিয়াসলি দুজন ভিন্ন সাবজেক্ট, তাহলে দি আবার নাউন অ্যান্ড আবার একটা দি দিয়ে তারপরে নাউন ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা এইখানে যেহেতু প্রত্যেকটা নাউনের আগে দি ব্যবহার করা হয়েছে, তাহলে সুতরাং এটা প্লুরাল, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে, এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। আবার আমরা যদি এরকম দেখি যে অ্যান্ড এর পূর্বে নাউনের সাথে দি আছে কিন্তু পরের নাউনের সাথে যে দি নাই, তাহলে কিন্তু সিঙ্গুলার। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা নোটটা তোমাদের আমি সরবরাহ করব আমার longholbiri.com ওয়েবসাইটে গিয়েও তোমরা এই নোটটা সংগ্রহ করতে পারবে। এই নোটটা আমার মতো করে আমি সাজানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এরপরে আমরা যদি এখানে একটা দেখার চেষ্টা করি যে এন্ড দ্বারা যুক্ত উভয় সাবজেক্ট দি থাকলে সাবজেক্ট হবে প্লুরাল। আচ্ছা, এখন শুধু প্রথমটিতে দি থাকলে সাবজেক্ট কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন এখানে ব্রেড এন্ড বাটার দ্বারা কি বোঝানো হয়েছে? দুইটি দ্বারা একটা খাবারকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্টের ভার্ব হবে কি? সিঙ্গুলার। আবার স্লো এন্ড স্টেডি, এখন স্লো এন্ড স্টেডি দ্বারা একটা মানে ধারাকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্ট হবে সিঙ্গুলার। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত হয়, একটি ভাব প্রকাশ করে, তখন কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। এখন বি নাম্বারে যদি আমরা দেখি, এটা কিন্তু এ নাম্বার গেল আমাদের কনজাংশনের ব্যবহারের, এ নাম্বার চলে গেল এন্ড এর ব্যবহার। আমরা তিনটা ভিন্ন ভিন্ন ব্যবহার দেখলাম। দুটি ভিন্ন সাবজেক্ট থাকলে কি হবে? দুটি ভিন্ন সাবজেক্ট থাকলে হবে হচ্ছে প্লুরাল। এখন দুইটা নাউন আছে এন্ড দ্বারা যুক্ত, উভয়টাতে দি আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে প্লুরাল। দুইটা নাউন আছে প্রথমটাতে দি আছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার হবে। এখন আমরা যদি বি নাম্বার প্রশ্নটা দেখার চেষ্টা করি, কোনো বাক্যে দুইটি সাবজেক্ট যদি অর বা নর দ্বারা যুক্ত থাকে, অর বা নর, সাবজেক্ট অর অথবা নর সাবজেক্ট, তাহলে কি করব? অর বা নরের পরের সাবজেক্ট অনুযায়ী, মানে এই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ভার্ব লিখব। পরের সাবজেক্ট অনুযায়ী অর বা নর দ্বারা যুক্ত থাকলে, যেমন হি অর আই, এখানে আমি যাদের কি ব্যবহার করব? শেষের সাবজেক্টে কি আছে? আই, আয়ের জন্য কি হয়? এম, তাহলে আমি এম ব্যবহার করব। আবার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, এখন এই যে অরের পরে স্টুডেন্টস আছে, এর জন্য নো হবে না নোস হবে,
প্লুরাল সাবজেক্ট, তাহলে কি ব্যবহার করব আমরা? নো ব্যবহার করব, এস বাই এস হবে না। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা সি নাম্বারটা যদি দেখার চেষ্টা করি, অরের ব্যবহার কিন্তু দেখলাম অ্যাজ ওয়েল এস, টুগেদার উইথ, অ্যালং উইথ, শুধু উইথ, এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে এদের যে এইখানে যেমন যুক্ত রয়েছে এই যে অ্যাজ ওয়েল এস, এই যে এখানে কিন্তু যুক্ত রয়েছে, এদের পূর্বে যে সাবজেক্টটা থাকবে এইটা অনুযায়ী আমাদের এখানে ভার্ব লিখতে হবে। এখন আমরা যদি একটু ক্লিয়ার করে দেখি, অ্যান্ড উভয় পাশের সাবজেক্টকে আমাদের গুরুত্ব দিতে হবে, উভয় পাশের সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব হবে। ওর অথবা নর, তাহলে দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে কোন পাশের সাবজেক্টকে আমাদের নিতে হবে? দ্বিতীয় পাশের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। এই যে অ্যাজ ওয়েল এস, টুগেদার উইথ, উইথ, এটা দ্বারা যদি দুই পাশের সাবজেক্টকে যুক্ত থাকে তাহলে প্রথম পাশের সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব লিখতে হবে। এটা হচ্ছে এ বি সি তিনটা পার্টে ভাগ করা রুল 4 নিয়ে আলোচনা। তাহলে আশা করি তোমরা এই আলোচনাটা বুঝতে পেরেছো এবং এর পরবর্তী তৃতীয় ক্লাসে তৃতীয় ক্লাসটির মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ রুল নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা এই বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। এই 6টি রুলের আলোকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব। আর এই প্রশ্নগুলোকে এবং নোটগুলোকে এবং সমস্ত ক্লাসগুলোকে একত্রে পাওয়ার জন্য তোমরা rongolbd.com এর সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।